আর এখানে বসে কথাটা বলতেও লজ্জা লাগছে। হুম বঙ্গবন্ধুর যখন স্ট্যাচুগুলো ভাঙা হয়, হুম হ্যাঁ, ভারতে ওনার স্ট্যাচু আছে, হুম এটি খুব অন্যায় হয়েছে। তোমার যে বাংলাটা হচ্ছে হুম দিদি, হুম আমার বাংলাটা কিন্তু ওরকম নয়। হুম আহ, স্বাভাবিক আমার তো হাত পা মানে কি, হুম চুল থেকে একদম পায়ের পাতা পর্যন্ত আমার কাঁপছিল। প্রতিটা ক্ষেত্রে শিল্পের যদি ধরা হয়, যেমন আমি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে কথা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আহ ভারতীয়। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন অমিতাভ বচ্চন, উনি ভারতীয়। সচিন টেন্ডুলকার, সে তার ফিল্ডে, বা যেই শোয়েব আক্তার, সে পাকিস্তানি? নো, 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 নো। এরা বিশ্বের বন্ধু। মানুষ যখন তার প্রতিটা কাজই কিন্তু শিল্প। ক্রিকেটটাও এক ধরনের শিল্প। আমি শিল্পী, তাই আমি ওরকম ভাবে আমি চিন্তা করি। একটা মানুষ যখন একটা পর্যায়কে ব্রেক করে ফেলে, তখন তার না ওই ধর্মীয় পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়, তার লিঙ্গ পরিচয়, বর্ণ পরিচয়, এগুলোর ঊর্ধ্বে মানুষ চলে যায়। লিমিটেশনসটা হ্যাঁ, ভেঙে সো যায়। রুবেল ভাইয়ের প্রশ্নের উত্তরটা হচ্ছে অবশ্যই আমার কাছে শিল্পের দায়টা অনেক বেশি। হুম আর দেশ ভূখণ্ড ৪৭-এর আগে পুরোটাই তো ভারতবর্ষ ছিল। হুম তারপর ৭১-এর আগে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ হয়েছে। হুম এর আগে ভারতবর্ষ আরো বড় ছিল, আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া হুম পর্যন্ত ছিল, হুম নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সব মিলিয়ে আমরা ছিলাম। হুম সো আমি শিল্পের দায়টা আমি এগিয়ে রাখবো। আর প্রকৃত শিল্পী, যেহেতু তার কোনো ব্যারিয়ার থাকে না, সো পৃথিবীটাই তার। সো আমি এভাবেই আমি বিবেচনা করি। আমি সংকীর্ণভাবে আমি ভাবিও না। আমার কাছে ধর্মীয় বা রাজনৈতিক বা যেকোনো পরিচয় আমার কাছে খুবই, মানে এগুলো সব হাস্যকর লাগে আমার কাছে। এবং শিল্পীরা যুগে যুগে আসে হচ্ছে ব্যারিয়ার গুলো মোছার জন্য। থ্যাংক ইউ রুবেল ভাই, থ্যাংক ইউ। খুব সুন্দর এক্সপ্লেন করলে তুমি। আচ্ছা, তুমি একবার রাষ্ট্রপতি, তোমাদের যিনি হ্যাঁ, রাষ্ট্রপতি সাবেক ছিলেন, রাষ্ট্রপতি। হ্যাঁ, তো ওনাকে তুমি ব্লাড দিয়েছিলে। রাইট। হ্যাঁ, আমি ওনার তারপরে? নাম হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। হুম এবং ওনাকে যখন আমি ব্লাড দিয়েছিলাম তখন উনি প্রধান বিরোধী দলীয় নেতা। আহ, আমি সোশ্যাল মিডিয়াতে আমার আমি আমি আমার মতো করে না সোশ্যাল মিডিয়াটা আমি ইয়ে করি, মানে আমার ফেসবুকটা অনেক শিল্পীরা শুধু কাজের ছবি দেয়, হুম আমি কাজ, আমার অনুভূতি, আমি হুম অনেক হাস্যকর ওয়েতেও আমি এক্সপ্রেস করি। আমি দেখেছি সেটা ভালো সেটা, লাগে সেটা আমার আমার কাছে। মানে আমি মানে আই ওয়াজ অ্যাস্টনিশড না, যে অনেকে আমাকে, অনেকে আবার হ্যাঁ, খারাপ ভাবেও বলে, তুমি এগুলো কেন লিখো, এগুলো কেন বলো না, না সেটা না আমি। অনেকে আবার সাপোজ তুমি যেই হুম। স্তরের অ্যাক্টর, আরে আমার প্রোফাইলটা খারাপ হয়ে যাবে, আমি প্রোফাইলটা খারাপ কেন হয়ে এসব যাচ্ছে, দিতে হ্যাঁ। যাই। আমার কাছে দেখেছি তাদের সেটা। জন্য উত্তর হচ্ছে, ভাই ফেসবুকটা তোমারও, জাস্ট আমাকে আনফলো করো, চলে যাও। হুম আনফ্রেন্ড করো, চলে যাও। আমার লাইফ আমি যেভাবে আমি চাইবো আমি হুম সেভাবে লিড করব। আমার একটা দর্শন থাকবে, আমার একটা বিশ্বাসের জায়গা হুম থাকবে, হুম এবং সেটা আমি খুব স্পষ্ট ভাষায় আমি বলবো। হুম আমি আমি এক্সপ্রেস করাটা আমি পছন্দ করি। হুম আমার খুব বেশি ব্যক্তি জীবন বা খুব বেশি এগুলো হুম নিয়ে আমার কাছে ভালো লাগে না। তবে হ্যাঁ, হুম অবশ্যই আমার স্বপ্ন, আমার চাওয়া, আমি যা বিশ্বাস করি সেটা আমি এক্সপ্রেস করা আমি খুব পছন্দ করি। হুম হুম। ও, যেটা এই যে বলছিলাম, হোসেন ব্লাডের। মোহাম্মদ হুম এরশাদ হুম উনাকে হুম আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার জিম ফিমের ছবিগুলো আমি দেই। আমি খুব সচেতন ভাবেই দেই এই হুম জিনিসগুলো। কারণ যেন ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন ইন্সপায়ার হয়। মানে তারা যেন থাকে না একটু, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আমি জিমের ইয়েটা দিই। কারণ আমি আজকে যখন আমি ফিজিক মেইনটেইন করি, আমার এখনো পর্যন্ত আমার সালমান খান হচ্ছে আমার আইডল। আমি তাকে দেখে দেখে আজকে আমি নিজেও নায়ক হয়েছি, এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি, এবং আমার ফিজিক, আমি আমি এখনো যখন খুব ডাউন ফিল করি, আমি সালমান খানের ওই ওর ইন্টারভিউ বা ওর গান এগুলো দেখলে আমি ইন্সপায়ার হই, মানে। এগুলো খুব পজিটিভ মেসেজ। তুমি যদি জিমটা আপলোড হুম। করছো, মানে তোমার স্তরের একজন মানুষ থেকে যখন পাচ্ছে, ইটস আ পজিটিভ মেসেজ টু দ্য ডেফিনেটলি। সোসাইটি। সো আমি যখন এগুলো দিতাম, হুট করে আমার সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জার একটা কল আসে। উনি হুম আমাদের নাটকের একজন ডিরেক্টর। উনার সঙ্গে আমার কোনো কাজ হয়নি। আর আমি যেহেতু নাটকটা আমার করা হয় না। হুম তো উনি যখন ফোন করলেন আমি ফোনটা ধরলাম। ধরার পর আমাকে বলল যে, "তুমি তোমার বি পজিটিভ হুম ব্লাড?" হ্যাঁ ভাই। আ প্রায় ৮-৯ মাস আগে ব্লাড দিয়েছো? বললাম, "জি।" হুম "তুমি কি একজনকে দেবে?" বললাম, হুম "হ্যাঁ, দেব।
কোনো প্রবলেম নেই। আমি রক্তদান আমি আগেও করেছি, হুম, এখনো হুম, করি, রেগুলার ভাবে আমার করা হয়। বছরে ১-২ বার আমার দেয়া হয়। তো হুট করে একটা খুব সুন্দর একটা নাম্বার থেকে ফোন আসলো। আমাদের ওখানকার নাম্বারগুলো তো 017 বা এরকম দিয়ে শুরু হয়, 9 দিয়ে 8 হুম, দিয়ে শুরু হয়। খুব সুন্দর একটা ডিজিটের। আমি ফোন ধরলাম। আমাকে সেম আবারও বলছে যে, "বি পজিটিভ ব্লাড আপনার সাইদ ভাই?" আমি বললাম, হুম, "জি।" "আপনি প্রায় এতদিন আগে ব্লাড দিয়েছেন?" "জি।" হুম, আম যে রোগীর জন্য ব্লাড চাইছি উনি সিএমএইচ এ আছেন। তো আপনি কি দেবেন কিনা? আমি বললাম, "অবশ্যই আমি দেবো।" সিএমএইচ বলাতে আমি বুঝিনি। সিএমএইচ হচ্ছে আর্মিদের যে হসপিটাল এবং এখানটায় উনি আচ্ছা, ছিলেন। আমারও তো মাথায় কখনো আসেনি। হুম, আর আমার নাম্বার আমাদের এফডিসি বা আমাদের চলচ্চিত্র সংক্রান্ত সবার কাছেই আছে, খুব হুম, স্বাভাবিক। হুম, ওখান থেকে আমাকে কল করলো। হুম, তো গেলাম, ক্রস ম্যাচিং হলো, ব্লাড দিলাম। আ দেয়ার পর আমি যখন বেরিয়ে আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম ওখানকার ওনার যারা দায়িত্বে ছিলেন, আমি বললাম যে, "আমি কেন?" কারণ বি পজিটিভ, ও পজিটিভ হচ্ছে খুব কমন একটা ব্লাড। হুম, এটা তো হুম, হুম, আমাদের সাবকন্টিনেন্টে অধিকাংশ হুম, মানুষেরই সেটি হুম, থাকে। হুম, আমি কেন? তো আমাকে হেসে উনি বলছিলেন, উনি আর্মির একজন ডিজিএফআই এর ছিলেন উনি। হুম, উনি হেসে বলছে যে, "সাইফ খান, এই ব্যক্তি হোসেন মোহাম্মদ এরশাদ। উনি ৯ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, সাবেক সেনাপ্রধান, এখন বিরোধী দলীয় নেতা। সো উনার ব্লাডটা আমরা কিন্তু কালেক্ট করি খুব বুঝে শুনে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে আপনার থেকে নেয়া যায়।" আমি বললাম, "চলুন, কোনো সমস্যা নেই।" ওনাকে দিলাম এবং আমি খুব সৌভাগ্যবান যে আমি ওনাকে দিতে পেরেছি এবং তখন আমাদের ওখানকার পত্রিকা, অনলাইন কোনোটা বাদ যায়নি। এটি নিয়ে তারা নিউজ করেছে। তখন তুমি মডেলিং এ ছিলে? না, না, আমি তখন তখন সিনেমার তুমি হিরো। এসে হ্যাঁ, গেছো। আমি আচ্ছা, সিনেমার আচ্ছা, হিরো। আচ্ছা, আচ্ছা, এটি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশিদিন আগের নয় এই ঘটনা। তো আমার ভালো লেগেছে এবং আমি সেটি এটি নিয়েও অনেকে বলেছে যে, একটা রক্তদান এটি নিয়ে এত প্রচার কেন করছে? কেন করবে না? তুমি দাও, আমি ভালো কাজ করব, আমি তোমাকে কোনটা অ্যাপ্রোচ প্রচার করব? করেছে দেখে না, ডেফিনিটলি হ্যাঁ। হ্যাঁ। হুম, আমি আমি রক্ত দিতে পেরেছি, আমি কেন সেটা প্রচার করব না? হুম, মানে আমাদের শুধু কি নেগেটিভ জিনিসগুলোই আমাদের হুম, প্রচার করতে হবে? হুম। আমি ভালো কাজ করেছি, ভালো কাজ করতে পেরেছি এবং আমি চাইবো ভালো কাজগুলো মানুষ করুক। সো এই যে জিমের কথাটা যে বললে, হুম, আম যে কত ঘন্টা মানে মোটামুটি আমরা যেমন এখানে জানি করিনা কাপুর, শিল্পা শেট্টি বা সালমান খান এত ঘন্টা জিম করছে। মানে আমি কেন জিজ্ঞেস করছি, তোমার একটা নিউ জেনারেশনের প্রতিও তো একটা হুম। কর্তব্য থেকে যায় যে তো ওরাও খুব এনকারেজড হবে। কত ঘন্টা? অ্যাকচুয়ালি আমি সবাইকে যেটা বলব, আমি হুম, খুব ন্যাচারাল বডি বিল্ডিং আমি করি বা হুম, এক্সারসাইজ করি যেটা সালমান খান হুম, করে থাকে। কোন হুম, প্রকার স্টেরয়েড বা আদার্স যেসব আ আ বডিতে নিয়ে টিয়ে করাটা আমি ডেফিনিটলি ১ম এই যারা আমার এটা দেখছে বা হুম, দেখবে, হুম, অ্যা তোমাদেরকে বলব অবশ্যই কখনো ট্রাই করবে না। খুব ন্যাচারালি খেলাধুলা করার চেষ্টা করো। আউটডোর অ্যাক্টিভিটি যেগুলো ফুটবল, ক্রিকেট যদি এক্সারসাইজ করতে হয়, অবশ্যই ন্যাচারালি এক্সারসাইজ করবে এবং কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমি যেটা করি, আমার সর্বোচ্চ আমি জিমে থাকি হচ্ছে ১ ঘন্টার মতো। হ্যাঁ? এর মধ্যে হয়ে যায়। আমি কোনো রেস্ট নিই না। ওখানে গিয়ে আমি মোবাইল আমি ইউজ করি না। আমি জাস্ট আমার এক্সারসাইজ করি, আমি বেরিয়ে যাই। তো আমার মনে হয় ঘন্টাখানেক সময় তো যে কারো দেওয়া উচিত নিজের শরীরটার প্রতি এবং অবশ্যই বলব এবং অনেক সচেতন এই জেনারেশন এবং তারা আম আমার চেয়ে ভালো ফিজিক হয়তোবা যারা দেখছে। সো আমি চাবো তারা যেন সেটা কন্টিনিউ আমি রাখে। ২ ঘন্টা জিমে থাকি ডেইলি। আমি ওখানে গল্প করি, অনেক বাহ! বন্ধু-বান্ধব বাহ! না, নিয়েছি। না, না সেটা করা মোবাইল যাবে না। দেখি, ওই রিল দিদি যেটা বানাই। বলছে তোমরা সেটা করবে না। ওই জন্যই তুমি সাইফ খান আর আমি জয়েন্ট। না, না, না। দিস আর ইস দ্য আমাদের কি ডিফারেন্স। হয় আমাদের বিভিন্ন ক্যারেক্টারের জন্য বডি যেমন আমি লাস্ট একটা ছবিতে আমাকে করতে হয়েছে। সেখানে হচ্ছে আমি গফুর ডাকাত। উম একটু আমাকে বাল্কি হতে হয়েছে। এটি হয়। সো বডি বিল্ড মানেই যে সবসময় সিক্স প্যাক থাকবে এটি খুব অস্বাস্থ্যকর সিক্স প্যাকটা। বডির যে ফ্যাট পার্সেন্টেজ সেটা যেন কখনোই ১৫ র নিচে না আসে। এটি অত্যন্ত খারাপ। বডি বিল্ডিং সেটি আলাদা একটা স্পোর্টস বাট এক্সারসাইজ করা বা সুস্থ থাকার জন্য একটি মানুষের এট লিস্ট 15-20% ফ্যাট থাকলে তাকে সুন্দর লাগে। আচ্ছা, স্যার, তোমার ১ম ছবির নায়িকা নিপুণ। নিপুণ, নিপুণ আক্তার। হ্যাঁ, নিপুণ আক্তার তো ইলেকশনে ও আচ্ছা। ওই আমি ব্যাপারটা একটু। আমি এম নিপুণ আক্তার তখন সেক্রেটারি শিল্পী সমিতির। তো হুম, ও আমাকে হুট করে বলল যে, "সৈফ করবে তুমি ইলেকশন?"
তো আমি এই ইলেকশন বা এগুলো আমি আমি কখনোই আমি জড়িত ছিলাম না। আর হুম। আমার ঘরানার মানুষদের সঙ্গে আমি কি করে ভোট চাইবো, হুম। মানে এর জন্য আমি প্রস্তুত না। আমি তখন শুট করছিলাম রাঙামাটিতে, আমার একটি ছবির শুট চলছিল। হুম। খুব দুর্গম এরিয়া, হুম। নাদান। এই ছবিটা আমার রিলিজ হবে, নাদানে শুট করছি। তো আমাকে বললো যে না, করতেই হবে তোমাকে। আমি বললাম তাহলে আর কি করার, তাহলে আমি করব ইলেকশন। এবং আমি টোটাল 3 দিন আমি গিয়েছিলাম এফডিসিতে প্রচারের জন্য। আমি কয়েকজনকে আমি ফোন টোন করেছিলাম ভোটের জন্য। আর ফোন করে আমি না ওই মানুষটা না যে আমি ভোটে দাঁড়িয়েছি আমাকে তোমরা ভোট দিও, এটি বলতে না খুব শাই ফিল করি। কেন যেন আমি ভালো মন্দ জিজ্ঞেস করে রেখে দিয়েছি। হুম। যারা বোঝার বুঝেছে, হুম। যারা বোঝার বুঝেনি। আমি 13 ভোটে আমি ফেল করেছিলাম। আচ্ছা। ইয়েস, আমি পাশ করিনি, বাট হুম। আমি অসংখ্য, মানে 153টার মতো ভোট, আমি 57টা ভোট পেয়েছি। আমি 157টা ভোট পাওয়ার আমি পাওয়ার যোগ্য নই। আমি অনেক মানুষ আমাকে ভোট দিয়েছে। এবং আমরা তো হেরেছি, আমাদের প্যানেলের প্রত্যেকেই প্রায় হেরেছে, নিপুণও হেরেছে। এবং হুম। বলতে নেই এটা, শুধু হারার জন্য বলছি না, তখনকার একটা পলিটিক্যাল বা আদার্স থাকে, এটা একটা প্রভাব ছিল। আমরা সবাই তখন এক ঘরানারই ছিলাম, বাট এক ঘরানার মধ্যেও আম, অনেকে অনেক রকম প্রেশার ক্রিয়েট করে আমাদেরকে হারানো হয়েছিল। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আচ্ছা। তো তুমি যদিও দ্য মেকিং অফ মুজিবে তুমি নেই, হুম। তা ওটার ব্যাপারে একটু জানতে চাইবো তোমার মুখ থেকে। আমরা আচ্ছা, দেখেছি, আমি দেখেছি। আমার খুব ইচ্ছে ছিল ছবিটাতে আমি কাজ করব। এবং বাংলাদেশে অনেক শিল্পীরাই কাজ করেছে। আর আমার ইচ্ছে এখনো আছে, আমি যদি কখনো ভারতে হোক, বাংলাদেশে হোক, কখনো কোনো নির্মাতা যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ছবি করে, সেখানে আমাকে যদি ওই চরিত্রটা করতে দেয়া হয়, আমি মেইন ডেফিনেটলি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনাকে বঙ্গবন্ধুর চরিত্রটা। ডেফিনেটলি। এবং ওনাকে উনিও লম্বা ছিলেন আমার মতো। লুকস হয়তোবা ডিরেক্টর দিয়ে দেবেন। এবং আমি ট্রাই করব, কারণ ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি, লালন করি, ধারণ করি। বঙ্গবন্ধুর আদর্শ আমার ভালো লাগে। সো আমি চাইবো, আবার এই ছবিতে আমার কাজ করা হয়নি, বাংলাদেশের অসংখ্য শিল্পীরাই কাজ করেছেন এই ছবিতে। একটা আশ্চর্য কথা কি, এই ছবিটা রিলিজ হলো 24-এই বোধহয়, না? হুম। তারপর কিন্তু অগস্ট 5-এর যে ঘটনা, হুম। কিছু মাসের মধ্যেই হয়ে গেল কিন্তু, না? যদিও বলা হয় যে প্ল্যানিং অনেক আগের থেকেই ছিল, হুম। কিন্তু এই ছবি রিলিজ হলো, এটা ব্লকবাস্টার হিট হলো, তাই হুম। কি না? হুম। হুম। কিন্তু তারপরে কিছু দিনের মধ্যেই কিন্তু ওই স্ট্যাচু ট্যাচু ভাঙা, মনে হয় না কেমন একটা কোরিলেশন কোথাও যেন আছে? ডেফিনেটলি এইটি তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়, আর হুম। জিনিসগুলো খুব প্ল্যানিং করে করা। হুম। আমাদের হুম। তো, আমার এখানে বসে কথাটা বলতেও লজ্জা লাগছে। হুম। বঙ্গবন্ধুর যখন স্ট্যাচুগুলো ভাঙা হয়, হুম। হ্যাঁ, ভারতে ওনার স্ট্যাচু আছে, হুম। এটি খুব অন্যায় হয়েছে। আহ, আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ হচ্ছে একই সুতোয় গাঁথা। অনেক মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। আমি খুব, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন। তো আমার মনে হয়েছে না, ভালোই হয়েছে আমার বাবা মারা গেছেন। এই পর্যন্ত বেঁচে থাকলে সহ্য করতে পারতেন না? ডেফিনেটলি আমার সহ্য হয় না। আমি আমি কি বললাম, সকল মুক্তিযোদ্ধা আমার পিতাসম, সকল বীরঙ্গনা আমার মা। তো তাদের গলায় জুতোর মালা পরানো হয়েছে, যারা পরাজিত শক্তি, যারা এগুলো করেছেন। একটা কথা বলি, বলুন ইন্টারাপ্ট করছি আবার। প্লিজ। তুমি বলছো, আমি একসেপ্ট করছি সবকিছু, কিন্তু যখন তেমন হচ্ছিল ওই সময়টাতে অনেকে রাস্তায়ও নেমেছিল, হুম। হুম। যারা এসব করছিল। একদিনও রাস্তায় নেমে অ্যাক্টিভলি ডিড ইউ প্রোটেস্ট? এখানে তো বলছো ঠিক আছে, শুনছি, হুম। বাট অনেকে তো করেছিল সেই সময়। কাদের এগেনস্টে প্রোটেস্ট মানে করাটা? যারা এসব করছিল তখন তো ইউনিস গভর্নমেন্টই করছিল, তো এসব করার ছিল। তো তখন কিছু মানুষ রাস্তায় নেমে, অল্প সংখ্যক, হ্যাঁ। হ্যাঁ, আমি হিন্দুদের কথাটা নয়, ছেড়েই দিলাম, হুম। কিন্তু যারা প্রোটেস্ট করছিল, ডিড ইউ পার্টিসিপেট? আমি শিল্পীদের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেটেড? আমি শিল্পীদের মধ্যে আমি কখনোই আওয়ামী লীগের ব্যানার ধরিনি। না, ধরনি সে। আমি শেষ করি হুম। কথাটা, হুম। তাহলে তুমি বুঝবে হুম। দিদি। আমি কখনো আওয়ামী লীগের ব্যানার ধরিনি। হুম। আমি তাদের কোনো অনুষ্ঠানে যাইনি। হুম। শুধু মুজিব ছবিটা নয়, হুম। অপারেশন জ্যাকপট আরেকটি ছবি হয়েছে, হুম। সেটিতেও আমার কাজের অফার ছিল। হুম। আমি অনুদানের কোনো ছবি 17 বছরে আমি করিনি। হুম। আমি কখনো গণভবনে যাইনি, কোনো সুযোগ সুবিধা নেয়ার প্রশ্নে ওঠে না।
আমার বাবা মুক্তিযোদ্ধা, উনি তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটাও নেননি। আমি ওই বাবার সন্তান। কিন্তু যখন আমাদের এই 24-এর ঘটনা ঘটে, শিল্পীদের মধ্যে আমি প্রথম শিল্পী যে এটি নিয়ে লেখালেখি শুরু করি। এবং আমাদের যত শিল্পীরা আছেন, যেমন রোকেয়া প্রাচী, প্রাচী আপা, উনি অসম্ভব গুণী এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অ্যাক্ট্রেস। উনি এখন আওয়ামী লীগের একজন নেত্রী। উনি তখন আমাকে ফোন করে বলে, স্যার আমি তো অবাক হয়েছি ভাই, তুমি লিখছো। আমি বললাম, কেন লিখবো না? আর তখন লেখাটা ছিল আমার নাম, আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলিনি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছি। লিখেছো তো সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, বাট মাই কোয়েশ্চেন ওয়াজ দ্যাট মানে ডিড ইউ কাম টু দ্য স্ট্রিটস? রাস্তায় নামবো, মেরেই তো ফেলতো, সেটাই জিজ্ঞেস মেরে করছি। ফেলতো। তখন কিন্তু সবাই সাইডলাইন করে গেছে, এখন ঠান্ডা হয়েছে আস্তে 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 আস্তে। আমরা যারা লিখতাম, হুম। আমরা যে কয়জন লিখতাম, হুম। যারা বঙ্গবন্ধুর অপমানে আমরা যারা লিখেছি, তাদের সংখ্যাই তো 8 থেকে 10 জন হবে, যারা আমরা প্রথম শুরু করি। ওই সাহসটুকুই তো কারো ছিল না। আমাকে কত মানুষ কতভাবে থ্রেট করেছে, আমি ভারতের দালাল, আমি হিন্দুর দালাল, আমি আওয়ামী লীগ। আরে কোথায় আওয়ামী লীগ রে ভাই? আমি তো কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগের কোথাও কোনো ছবি, কোনো কিচ্ছুর মধ্যে আমি নেই। বরং যারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, মানে সবসময় যারা কাছে ছিল, ওরাই তো বেইমানিটা করেছে। এবং তাদের তখন, আমার কথা হচ্ছে, অবশ্যই আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল, তাদের ভুল ত্রুটি, অসম্ভব ভুল ত্রুটি আছে। আমি নিজেই তো বলি, আমি সবসময় আওয়ামী লীগের এগেনস্টে লিখতাম। তারা শেষ পর্যায়ে আমি নিজেই বলবো যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, এখান থেকে অনেকটা সরে এসছিল। আবু সাইদ বা যখন যাদেরকে হত্যা করা হয়, সেটির পক্ষে তো আমি তখনও ছিলাম না, সেটা আমি চাইতাম না। বাট কোথাও না বুঝতাম যে এটা প্ল্যানিং এর অংশ, সরকারকে ফেলে দিতে চায়। এবং কারা ফেলে দিতে চায়? সরকার পরিবর্তন হোক, বিএনপি আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু একটি পরাজিত শক্তি ক্ষমতায় আসবে, সেটা আমরা বুঝতাম। একজন আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, একজন যে এসেছিল জার্নালিস্ট, আচ্ছা। যে খুব মানে এগেনস্টে বলেছিল তখনই। তুমি বললে না যে 8-10 জন ছিলাম, হুম, হুম। ওই 8-10 জনের তুমি নামটা ভালো বলতে পারবে। একজন জার্নালিস্ট মানে খুব এটা তখনই প্রোটেস্ট করেছে টিভিতে এসে। হ্যাঁ, প্রথম। এবং খুব এবং এসে দেখেছি এবং মিডিয়ায়। অনেক সাংবাদিককে তো তখন অ্যারেস্টও করেছে। হুম 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 আমি রোকেয়া প্রাচী যার কথা হুম বলছিলাম, উনি হুম ধানমন্ডি 32-এ গিয়েছিলেন, ওনার গায়ে হাত তোলা হয়, হুম হুম অপমান হুম করা হুম হয়। হুম। আমাদের আরেকজন শিল্পী নাটকের, তারপর বোধহয় উনি এসে গেছিলেন এখানে, মানে বাংলাদেশ উনি কোথায় আছেন সেটা আমিও জানি না কিছুদিনের জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, বোধহয় ছেড়েছিলেন আমি উনি। এটা ঠিক জানি না। না, তখনের কারণ, কথা বলছি, হ্যাঁ, কারণ ছেড়ে। খুব বাজে সিচুয়েশন ছিল। এখন সিচুয়েশন যথেষ্ট ভালো হুম, হয়েছে। এখন তো হ্যাঁ, সিচুয়েশন উইথ একটি টাইম ভালো গভর্নমেন্ট হয়েছে। এসছে। আর যেহেতু নির্বাচিত গভর্নমেন্ট এসছে, আমি 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 লিখেছি, আমি ফেসবুকেও লিখেছি যে হয়তোবা আমি বিএনপি রাজনীতি করি না, বাট এখন যিনি ক্ষমতায় এসছেন তারেক রহমান, তো উনি তো আমারও প্রধানমন্ত্রী। তো আমি তাকে পছন্দ করি না করি, আমি তাকে ভোট দিই না দিই, বাট সে তো আমার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ডেফিনেটলি। এবং আমি সেই সম্মান রেসপেক্টটা তাকে করি। আর আমি তখনও বলেছি, এখনো বলছি যে আমি আওয়ামী লীগ তো নই, আমি তো বঙ্গবন্ধুর সৈনিক। আমার বাবা ছিলেন, আমিও সেম সেই আদর্শটাকে আমি ধারণ করি, লালন করি, খুব প্রাউডলি বলিও। অনেক কথা বলবো আরো স্যাফ, তোমার জন্য আরো একটা ভয়েস, দ্য লাস্ট ভয়েস ইজ হিয়ার, চলো শুনবো। ওকে। চলো প্লিজ। হ্যালো, আমি আপনার প্রশ্নটা শুনলাম। এখন আমার যে ছবিটাতে শাহিদ অভিনয় করেছিল, শাহিদ, ছবিটার নাম ছিল নীল দরিয়ার মাঝি। ছবিটা যখন ওকে প্রথম নিয়ে চেহারা যখন নিয়েছিলাম, ছবিটা বেশ মানিয়েছিল ভালো। কিন্তু প্রথম দিন শুটিং করতে গিয়ে আমি একটু হতাশ হয়ে গেছিলাম। সেটা আমি সাহেবকে বলেছিলাম, মানে ঋতুপর্ণার এগেন্সে, অনেক পোড় খাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা, তার এগেন্সে একটু বোধহয় বেমানান লাগছিল। তারপর তো বেশ ওই লটটা হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে যায়। তার মাঝখানে আওয়ামী লীগ, ওদের ওখানে রাজনৈতিক একটা আনরেস্ট হয়েছিল, যার ফলে পলিটিক্যালি ভীষণ গন্ডগোল ছিল ওখানে। ও আমাদের এখানে আসতে পারেনি, শুটিংটা করতে লেট হয়েছিল বেশ কিছুদিন। সেকেন্ড ফেজটা যখন আমি শুরু করলাম আবার নতুন করে, তখন আমি চমকে গেলাম যে আমি যে প্রথম যে ওর অ্যাক্টিংটা দেখে আমি একটু হতাশ হয়েছিলাম।
তারপর যখন অদ্ভুতভাবে নিজেকে চেঞ্জ করে নিয়েছে এবং যেটা আমি চাইছিলাম ঠিক সেভাবেই অ্যাক্টিং। তারপর এমনিতেও খুবই মিশুকে আমার ইউনিটের সবার সাথে, আমার ছবিতে সবার সাথে খুব ভালোভাবে রিলেশন রেখে কাজটা করছিল এবং কাজটা করেছে। সাহেব, যে কথাটা আমি ওদেরকে বললাম সবাইকে, ঠিক তোমাকেও জিজ্ঞেস করছি। আমি প্রথম যখন তুমি আমার কাছে আসো, অ্যাক্টিং করতে আসো এবং তোমাকে নিয়ে অ্যাক্টিং শুরু করি, তখনকার সাইফ খান আর তার বেশ কিছুদিন পর যখন আবার নতুন করে ছবিটা শুটিং শুরু করলাম, সেই মুহূর্তে সাইফ খান দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কী করে? উনি পান্না হোসেন আমার নীলদরিয়া মাঝি যে ছবিটা হচ্ছে কলকাতায়, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি আমার নায়িকা, খরাজদা এই ছবিতে অভিনয় করছেন। এই ছবির ডিরেক্টর, উনি একজন পরিচালক, উনি এই ইন্ডাস্ট্রির খুব পুরনো একজন মানুষ। দাদা প্রশংসা করলেন। হ্যাঁ, দাদা যেটা প্রথমে বলছিলেন, আমরা নীলদরিয়ার মাঝি যখন আমরা প্রথম শুরু করি, খুব স্বাভাবিক আমি ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অভিনয় করছি। উনি নিজে একটা ইন্ডাস্ট্রি এবং এবং অসম্ভব জনপ্রিয় একজন মানুষ। আমি এখান থেকেও ওপার বাংলায় উনি অসংখ্য সুপার হিট ছবি উনি কাজ করেছেন, এবং জনপ্রিয়তা কোনো অংশে এখান থেকে ওখানে কম নয়, বরং ওখানটা আরো বেশি হবে। এমন একজন মানুষের সঙ্গে আমি করছি অভিনয়। আমি নায়ক, উনি নায়িকা। যে কারো তো হবে, তো আমারও হয়েছে। আমি খুব ঘাবড়েছিলাম। তবে অবশ্যই আমার কো আর্টিস্ট ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনাকে আমি ধন্যবাদ দেব। উনি আমাকে যথেষ্ট পরিমাণ ইজি করে নিয়েছেন অভিনয়ের ক্ষেত্রে, এবং পুরো ইউনিটে আমি কাজ করতে করতে দাদারও অবদান ছিল। তো ধীরে ধীরে যখন আমি নিজেকে খুলতে শুরু করি, তখন উনি বললেন যে আকাশ এবং পাতাল, তো ডেফিনেটলি আমি যদি আমার ভালো হয়ে থাকে, বাকিটা তো দর্শক দেখবে। এই বছরই আমাদের ছবিটার সামান্য একটু পোর্শন বাকি আছে, সেটি শেষ হলে অবশ্যই রিলিজ হবে। কে এবং বললেন আকাশ এবং পাতাল? আমার ডিরেক্টর পান্না হোসেন। আচ্ছা। এবং খুব স্বাভাবিক, আমি যখন প্রথম দিন শুট করছিলাম ওনার সঙ্গে, আমি যখন শর্ট দিচ্ছিলাম, স্বাভাবিক আমার তো হাত পা মানে কি চুল থেকে একদম পায়ের পাতা পর্যন্ত আমার কাঁপছিল, এবং এক ধরনের প্রেশার ছিল। এবং ডেফিনেটলি, এবং পুরো ইউনিট, আমার ডিরেক্টর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনাদের সবার সহযোগিতায় আমি খুব ইজি হই। এবং আমার পরিচালক তো বললেন যে ভালো কাজ হচ্ছে, আমিও বলবো ভালো কাজ হচ্ছে, এবং অবশ্যই ভালো হয়েছে এবং ভালো হবে। দর্শক যখন দেখবে তাদেরও অবশ্যই ভালো লাগবে আমার এই কাজটি। এবং ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনার মতো একজন মানুষ প্রশংসা করে কথাগুলো বললেন, আমাকে ফোন করলেন। অনেক আওয়াজ বোঝা যাচ্ছিল না, ওখানটায় বোধহয় আজান চলছে ওনার এই এরিয়াতে। তো আমি থ্যাংক ইউ দাদা। তো ভয়েস ক্লিপ গুলো ভালোই লেগেছে, সারপ্রাইজ গুলো মারাত্মক ছিল। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করছি যে মানে ওপার বাংলায় পলিটিক্স এর সাথে তুমি কি মনে করো যে শিল্পীদের কতটুকু কি হওয়া উচিত? আমি যেটা মনে করি, যেমন 18 বছরের ঊর্ধ্বে যারা ভোট দিতে পারে, কেউ পলিটিক্সের বাইরে নয়। তো এখন কথা হচ্ছে, অনেকেই খুব ইনিয়ে বিনিয়ে বলে যে শিল্পীদের পলিটিক্সে আসা উচিত নয়, অ্যাক্টিভ পলিটিক্সের ব্যাপারে। মানে আমি বললাম যে আমি নিজেই তো অ্যাক্টিভ পলিটিক্স আমি করি না, বাট হয় কি, আমার ভিউটা না ক্লিয়ার থাকাটা খুব প্রয়োজন, এবং যারা করছে অ্যাক্টিভ পলিটিক্স ডেফিনেটলি করা উচিত। আজকে আমার ইন্ডাস্ট্রির ভালোর জন্যে যদি কোনো প্রবলেম হয়, সেটি আমি সরকার মহল পর্যন্ত আমি যখন পৌঁছাতে যাব, আমার যদি আমার ফিল্ডের কেউ না থাকে, আমার এই কথাগুলো কারা ওই পর্যন্ত পৌঁছে দেবে? তখন তো বলবে যে তোমরা তো শিল্পী, তোমরা এত আমাদের পলিটিক্সের এই ঝামেলাগুলো বুঝবে না, তোমরা এই গঠনতন্ত্র বুঝবে না, তোমরা আইন কিভাবে তৈরি করতে হয় তোমরা সেগুলো বুঝবে না। তো আমার মনে হয় না প্রফেশনের সঙ্গে পলিটিক্সের কোনো সম্পৃক্ততা আছে। যে কোনো পলিটিক্সের মানুষই যারা সুস্থ স্বাভাবিক,
হুম। এবং যারা ভোটাধিকার, যার অধিকার আছে, তার ডেফিনেটলি তারা পলিটিক্স করতেই পারে। এবং যারা অ্যাক্টিভ পলিটিক্স করে তারা অবশ্যই, হ্যাঁ, একজন শিল্পীর ওই আম, শৈল্পিক দিকগুলো যেন থাকে। আমি যখন আমার বিরোধী দল বা মতের আমি যখন আমার যে অপিনিয়ন গুলো দেব, আমার যেন মাথায় থাকে আমি একজন শিল্পী। আমি ওই গদবাঁধা আমি তাকে অ্যাটাক করব না। আমার কথা বলা, ভাষা সবকিছুর মধ্যে ওই শৈল্পিকতাটা থাকুক না, অবশ্যই ভালো। এবং এখানেও তো অনেকেই অনেক শিল্পীরা, অন্যের কাজ নিয়ে যেন অসুবিধে না হয় না না সেটা না না, দেখতে হবে। অসুবিধে তো প্রশ্নই ওঠে না। আমি শিল্পী হুম, মানুষ। আর হুম। যখন কেউ নির্বাচিত হয়ে যায় তখন তো সে আর ওই দলের থাকে না, থাকা উচিত নয়। জনগণের হয়ে যায়। জনগণের হয়ে যায়। যিনি একজন একজন নির্বাচিত প্রতিনিধি হন, আমি তাকে ভোট দেই না দেই, আমি হুম, তার, হুম, সে তো আমার, উনি আমার অভিভাবক। তো হুম, উনি আমার পক্ষেই উনি কথাগুলো বলবে। হুম, হুম। ভোটের আগ পর্যন্ত থাকে হচ্ছে বিরোধিতা, বাট ভোটের পর তো সে আমার একজন। ডেফিনেটলি সেটি একটি পলিটিক্স করাই যেতে পারে, তবে শৈল্পিকতাটা যেন মাথায় থাকে শিল্পীদের। তুমি এখানে কি বলছিলে যে এপার বাংলার কথা রিগার্ডিং দিস কনটেক্সট, আম, এখানেও তো বলছিলে। শিল্পীদের রাজনীতি হ্যাঁ, প্রসঙ্গে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের ওখানেও যেমন আমাদের ফেরদৌস ভাই করেছে, এর হুম, আগে আমাদের অনেকেই করেছেন, অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে জড়িত ছিল। এবং এখানে আমি দেখেছি যে হুম, অনেক শিল্পীরাই অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিল। কেউ খুব হুম, প্রশংসা অর্জন করেছে হুম, এবং অনেকেই খুব দুর্নামও অর্জন করেছে। হুম। তো উম, আমার মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি পলিটিক্স করা উচিত। তার মধ্যে হ্যাঁ অনেকে অনেক কিছু করেছে। এক দুজনের নাম তুমি বলতেই পারো না, এপার নাম বাংলায়। বলাতে কোনো আমার আপত্তি নেই, হুম, যারাই করেছে। তবে দিন শেষে যেটা মনে হয় যে হুম, তাদের কথা, অনেকেই খুব অ্যাগ্রেসিভলি কথা বলেছিল। হুম, তো এটি বোধহয় তাদের বলাটা ঠিক হয়নি। মানে আমার কি মনে হয়, দিন শেষে আমি যখন একজন শিল্পী থাকব হুম, বা শিল্পের সঙ্গে যে কোনো ভাবে আমি যুক্ত একজন মানুষ থাকব, হুম, তো আমি যখন আমি বিরোধিতা করে কোনো কথা বলবো বা হুম, আমি আমার দলের জন্য ভোটটা আমি চাইবো, হুম। সো আমার ওই শৈল্পিক জিনিসটা যেন থাকে। আমার ওই এগ্রেসিভ জিনিসটা না আমার কখনোই ভালো লাগে না। এবং এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট এসছে। না এতদিনের কথা আমরা এখন তো জাস্ট হ্যাঁ। সবে সবে মানে এসছে জাস্ট মানে হুম। কারণ নাম কি এই মুহূর্তে মাথায় আসছে যে অনেক কিছু ধ্বংস করেছে শিল্পীদের বিং এ পলিটিশিয়ান বা আমি যাই হোক। অনেকদিন ধরে আমি কাজ করছি। হুম, আমি আমি নিজে সরাসরি আমি হুম, কখনো সেটি আমি ফেস করিনি। বাট হুম, আমি অনেকের মুখে শুনেছি যে হুম, একটা সিন্ডিকেট টাইপ অফ ছিল হুম, আগে। হুম, এবং একটা দলের বা একটা মতবাদের মানুষজনই ঘুরে ফিরেই নাকি কাজ করত। হুম, সেটা ডিরেক্টরের ক্ষেত্রে হোক বা হুম, আর্টিস্টের ক্ষেত্রে হোক, হুম, যেটি ডেফিনিটলি সেটি খুব খারাপ ছিল। হুম। এবং যা মার্কেটে রটে তা নিশ্চয়ই ঘটেছিল, বটেই রটে। যতটুকু রটে কিছু তো বটে। কিছু তো বটেই, তা তো কিছু হয়েছে। আর হুম, আমি এখন যেহেতু চেঞ্জেসটা হয়েছে, তো আমি চাইবো না সেটি হোক। সেটি হোক, আর আগে যতটুকু খারাপ হয়েছে, এই খারাপগুলো, খারাপ তো খারাপ, খারাপকে অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু নেই। যা হয়েছে ভুল হয়েছে। তুমি জানো নামগুলো কিন্তু বলতে ইচ্ছে করছে না। না, নামগুলো বলতে ইচ্ছে করছে আচ্ছা না। ঠিক আর আছে। কেন বলছি না বলি, ওকে। আমাদের আমার খুব খুব কাছের একজন হুম, দাদা, হুম, ফেরদৌস আহমেদ, হুম, যিনি হুম, এখানেও খুব জনপ্রিয়। হুম, উনি ৫ বছরের জন্য ব্যান্ড হয়ে গিয়েছিলেন। ভিসা পায়নি। তো এখানে আমার অনেকগুলো ছবি, অনেকগুলো ওয়েব সিরিজের কাজ আমার পেন্ডিং। তো আমি হুম। চাই না পলিটিক্যাল কোনো মন্তব্য করে আমারটা কোনোভাবে ব্যান্ড হোক। তবে অবশ্যই, ঠিক অবশ্যই আছে, হ্যাঁ, বিকজ তুমি যেহেতু অ্যাক্টিভ আমি, হ্যাঁ, এপারেও না এপারে তো নাই এখানে তো প্রশ্নই ওপারেও ওঠে না, না এখানে আমার কোনো প্রশ্নই উঠছে না, কমেন্ট কোনো করার। রোল নেই। হ্যাঁ। হ্যাঁ, তবে আমার আমার আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা আমি বলতেই পারি। আমার সে হুম, দায়বদ্ধতা অবশ্যই আছে। হুম, আমি এটা আমি এড়িয়ে যাব যে সেটিও আমার জন্য উচিত নয়। হুম, হ্যাঁ? তো ওই দায়বদ্ধতা থেকে আমি বলব যে হুম, আগে যা হয়েছে, হয়েছে। আমি যা শুনেছি বা আমি কখনো ফেস করিনি, তার মানে হুম, যে অন্য শিল্পী বা নির্মাতারা ফেস করেনি তা নয়। উনাদের অনেক দুঃখের কথা আমাকে শেয়ার করেছে। অনেকে বলেছে, "স্যাফ, আমি তোমাকে নিয়ে যে কাজ করব, এখানে আমি ছবি আমি করব। বাট ছবি রিলিজ কি করে হবে ভাই আমি জানি না।" তো আমি বললাম, "রিলিজ কেন হবে না? দেখো, একটা সিন্ডিকেট আছে এবং কিছু শিল্পী, কিছু টেকনিশিয়ান, ওনারাই বারবার ছবি করছে, ওনাদেরটাই রিলিজ হবে।" এই চর্চাটা ছিল। এই চর্চাটা ছিল। পেছনে কারা কি কাজ করেছে আমি নামগুলো ইচ্ছে করে আমি বলছি না। হুম, উনাদের, কারণ আমি যে আমাকে যেহেতু নামগুলো বলেছে, বাট হুম। আমি চাই না এই সংস্কৃতিটা থাকুক। এবং একটি খুবই পরিবর্তন একটা হয়েছে। নোংরা ডার্টি খুব ডার্টি একটা কিছু পলিটিক্স। ছিল। হ্যাঁ, সেটি হুম, 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 আমি তো বললাম ওই যে শিল্পীর তো কোনো ব্যারিয়ার থাকা উচিত নয়। আর একটা শিল্পীকে যদি কাজ করতে দেয়া না হয়, হুম,
আমাদের তো একটা নির্দিষ্ট বয়স থাকে, আমার এই হুম, হিরোগিরি করার বয়সটা তো একটা হুম, ফিক্সড সময় ধরে হুম, থাকবে, হুম, তো ওই সময়টা যদি আমাকে কাজ করতে দেয়া না হয়, হুম, যেমন এখানকার যিনি নির্বাচিত হয়েছেন হুম, আম, রুদ্রদা, উনি অনেকদিন ধরে কাজ করতে পারেনি আমি হুম, যেটা শুনলাম, তো আজকে ভাগ্যের কি পরিহাস, উনি আজকে এখানে নির্বাচিত হলেন, এবং উনি তো আরো ভালো বুঝবেন। তো ওনাকে যারা উম, কাজ করতে দেয়নি হুম, আজকে, তো আমি জানি না উনি কি ধরনের রিভেঞ্জ নেবে বা না নেবে, হুম। প্রকৃতি নিয়ে নেয়। তো না, উনি বলেছেন আমি কোনো রিভেঞ্জ নেব না, আমি সেটাই ভালো, শুনেছি মিডিয়ায় সেটাই ভালো। যে আমি এই সেম কথাটা আমি কাজ করতে পাইনি হয়তো, কিন্তু আমি রিভেঞ্জ নেব না, দেখি আগে আগে হতা হ্যায় ক্যা। ডেফিনেটলি, হুম, আর সময় না বলে দেবে। হুম। মানুষ সব উত্তর কর্মফল দিয়ে দেবে, পেয়ে যায়, এগুলো পেয়ে নিয়ে যায়। এত হুম, ভাবার হুম, কিছু নেই। তবে হুম, হুম, আমি চাইবো যে যেমন হুম, পাপিয়া হুম, অধিকারী, ওনার হুম, সঙ্গে আমার সরাসরি কাজ করা হয়নি। হুম, বাবার সিনেমার উনি অভিনয় করেছেন, মিলন ভৌমিক হুম, ওনার চলচ্চিত্রে। পাপিয়াদি যখন অভিনেত্রী ছিলেন তখন ওনার সঙ্গে আমার কথা হয়েছে, হুম, অসম্ভব ভালো মানুষ। হুম। উনিও নির্বাচিত হয়েছেন, এবং আশা করব ওনারা সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং অবশ্যই খুব দ্রুত এই পরিষ্কার ঢাকা করবেন কলকাতা, ডাক। হুম, না এটা তো পরিষ্কার করবে, এবং হুম, ঢাকা কলকাতার মধ্যে কিভাবে হুম, বেশি বেশি চলচ্চিত্র হয় হুম, এবং হুম, আমাদের কো হুম, প্রোডাকশন গুলো চালু হয়, হুম, এক্সচেঞ্জ চালু হয়, হুম, শিল্পীরা, হুম, আর্টিস্ট, টেকনিশিয়ান, আমরা এপারে যাব ওপারে আসবো, কাজ হুম, করব, হুম, হুম। আমরা বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব, এবং এটিতে ওনারা ভূমিকা রাখবেন, এবং আমার বিশ্বাস ওনারা রাখবেন, কেন যেন মনে হয়। আচ্ছা, একটা আমি হয়তো লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কোয়েশ্চেন রয়েই যায়। তুমি ওপার থেকে এসছো, এপারে অনেকদিন থেকেই কাজ করছো, তো বিশেষ কিছু সুবিধা অসুবিধা কিছু যদি তুমি বলতে চাও। অসুবিধের ব্যাপারটা হচ্ছে, যেমন হুম, শুভঙ্কর, আমার, আমি যে ওয়েব সিরিজে কাজ করলাম, হুম। মেইন প্রবলেমটা হচ্ছে ভাষাগত, অ্যাকসেন্ট কত? অ্যাকসেন্টগত, হুম, ভাষাগত নয়, হুম, ভাষা আমি যেভাবে বলছি, হুম, তোমার যে বাংলাটা হচ্ছে হুম, দিদি, হুম, আমার বাংলাটা কিন্তু ওরকম নয়। হুম, তো এটা হচ্ছে ব্যক্তি সাইফ, আমি যে ইন্টারভিউটা দিচ্ছি, হুম, বাট আমি যখন কোনো ক্যারেক্টার আমি প্লে করতে যাই, হুম, ওই ক্যারেক্টারে তো আমাকে যখন ডাবিং করায় আমার ডিরেক্টরের খুব কষ্ট হয়। কষ্ট হয় মানে কি, আমার অন্যান্য হিরোদের যদি 3 দিন লাগে, আমার 4 দিন চলে যায় হুম, আমার ডাবিং করতে। আমার দুটো শিফট একটু বেশি লাগবেই, কারণ হুম, কিছু হুম, কিছু হুম, এক্সেন্ট আমার একটু ধরে করতে হয়। হুম, হুম, এছাড়া আমার কোনো অসুবিধা হয় না। হুম। ইভেন আমার বাংলাটাও যে, হুম, যদিও আমি উইদিন ইন্ডিয়া হুম, বাঙালি, আমার যে বাংলাটা, বিকজ আই এম ফ্রম নর্থ ইস্ট, হুম। আর এখানের যে বাংলাটা, আমি যখন ওনাদের বাংলাগুলো শুনি, আমি রাস্তায় হাঁটা চলা করি, হোটেলে আছি, তখন আমার কানে বাজে যে আমার বাংলাটা অসম্ভব আনরিফাইন্ড, দিস ইজ নট রিফাইন্ড লাইক দ্যাম। না, রিফাইন্ড আনরিফাইন্ড না এর না, কথা আমার বলবো না, অ্যাকসেন্ট গুলো, আমার অ্যাকসেন্ট গুলো হ্যাঁ, হ্যাঁ, খারাপ। হ্যাঁ। হ্যাঁ, তুমি যে বললে তুমি ওপার থেকে এসছো বলে নয়। যেমন আমি হুম, শুভঙ্করের এখানটায় যে আমি ক্যারেক্টারটা প্লে করছি, হুম, আমি হচ্ছি রেঞ্জার। তো রেঞ্জার ক্যারেক্টার মানে ও, ওর ড্রেস, ও তো হুম, নিশ্চয়ই বাংলাদেশের অ্যাকসেন্টে সে কথাটা বলবে না। হুম, তো এখানে আমার ডিরেক্টরকে আমি অসম্ভব ধন্যবাদ দেব, ও ও ধরে 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 করেছে, হুম, অডিয়েন্স কখনোই বুঝবে না। হুম, সো এই কষ্টটা আমি দেই আমার হুম, ডিরেক্টরদেরকে, এবং এই হুম, জন্য এদের কাছে আমি কৃতজ্ঞ। আমি হুম, শুভঙ্কর আমার ভাই, হুম, আমার হুম। ডিরেক্টর, ও যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছে। সুবিধাটা? সুবিধা হচ্ছে সবই আমার, সুবিধা। সবই সুবিধে, আমি বাংলা কথা বলছি, আমার খাবার থেকে শুরু করে আমার ইমোশন, হুম, হুম, আমার আমার খিস্তি দেওয়ার ভঙ্গিও এক, হুম। সকল কিছু এক, আমি তো অসুবিধে কিছু দেখি না, এবং আমি খিস্তি, খুব লাকি। খিস্তিগুলো কি এক? এক অলমোস্ট, হ্যাঁ, আমরা বাঙালির, মোটামুটি। আমরা বাঙালি, আমাদের সবচেয়ে বড় বড় পরিচয়, আপনি নর্থ থাক, আর ভাষার যে ইয়েটা হয়, সে 8 কিলো পর পর কিন্তু এক্সট্রা ভাষা যদি চেঞ্জ কিছু, হয়। হ্যাঁ, ৮ হ্যাঁ, কিলোমিটার এটা অন্তর হবেই, অন্তর, হ্যাঁ। এবং এটি তো সবচেয়ে সুন্দর দিদি, হ্যাঁ, কারণ আমাদের বাংলাটা এতটা সমৃদ্ধ, হুম, এতটা অলরেডি। সমৃদ্ধ যে 8 কিলো পর পর আমাদের বাংলা চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম, 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 ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে হুম। ভাষা বলছি মানে কি, ভাষার বলার যে ভঙ্গিটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এটা এত সুন্দর মিঠাস। সুন্দর গল্প করলাম, হুম, হ্যাঁ। যদি খিস্তির মধ্যে তুমি এক দুটো সিলেক্ট করতে পারো যে ওপার বাংলায় চলে, এক দুটো বলে দিতে পারো, নো ইস্যুস, দিস ইজ টোটালি প্রশ্নই ওঠে আনফিল্টার। না। হ্যাঁ, একটা দুটো না, বলে দাও না, না, যেগুলো না, এখানে এটা এটা নেই, যথেষ্ট। যেগুলো এখানে নেই, বাট একটু না, 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 বলতে না, পারো। এমন কোনো কিছু দেখিনি যে নতুন গালি শেখানোর জন্য, হুম, তো হুম। না, 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 এখানে যথেষ্ট পরিমাণ মানে সমৃদ্ধ এই এই ঠিক আছে, যথেষ্ট পরিমাণ পশ্চিমবঙ্গ। গালিগালাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। চলো তাহলে আজকে খুব সুন্দর হলো ব্যাপারটা। এখন আমরা একটা হুম, ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলে নেব। আচ্ছা, ওকে। ঠিক আছে, রেডি হুম। তুমি? চলো। হিরো না ভিলেন, কোন চরিত্রে বেশি মজা পাও? আমি অভিনয় করতে মজা পাই, কারণ
আমার কাছে হিরো ভিলেন কোনো বিষয় নয়, কারণ রক্তের গ্রুপ পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দুটোই সমান। শুটিং ফ্লোরে সবচেয়ে বেশি টেক কে নেয়? এটা তো ডিপেন্ড করে, এক এক সেটে এক এক রকম, তবে আমার নিজেরটা নিজেই বোধহয় টেক কেয়ারটা বেশি করি। নিজের কোন সিনেমা দেখে মনে হয়েছে এইটা আরেকটু ভালো করতে পারতাম? সব সিনেমা। প্রেমের সিনেমা না অ্যাকশন, কোনটা তোমার কাছে বেশি কঠিন? কঠিন কোনোটাই লাগে না। ক্যামেরার সামনে প্রথম দিনটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। এক কথায় অনুভূতি। প্রচন্ড ভয় পেয়েছিলাম, 35 বাং- ছিল। বাংলাদেশে এমন একজন অভিনেতার নাম বলো যার সাথে আবার কাজ করতে চাও। আমি তার সঙ্গে কখনো কাজ করিনি, হুমায়ুন ফরিদি। ফ্যানদের কোন পাগলামিটা আজও ভুলতে পারোনি? প্রথম সিনেমা যখন আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জ, একটা হলে আমাকে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল। যদি নায়ক না হতে তাহলে কি হতে? নায়কই হতাম। রাত জেগে আড্ডা না একা চুপচাপ সময় কাটানো? ডিপেন্ড করে, ওটিটি না সিনেমা হল, ভবিষ্যৎ কোথায় দেখছো? দু জায়গাতেই, কোনোটাই বন্ধ হবে না। নিজের সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা কি মানুষের? মানুষের না, আমার। মানুষের মানুষের। সবচেয়ে বেশি ভুল ধারণা তার নিজের সম্পর্কে, যে মানুষের লিমিটেশন থাকে, মানুষ লিমিটলেস। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সো মাচ অফ টাইম অ্যান্ড এত সুন্দর একটা র্যাপিড ফায়ার রাউন্ড। আরো অনেক কথা বলার আছে, অন্যদিন আরো একদিন আমরা অনেক কথা বলবো আবার। তো মানে এত সুন্দর করে তুমি সবকিছু এগিয়ে দিলে, চলো হ্যান্ডশেক করি। এবং Thank দিদি, you so much. তোমাকেও আমি মন থেকে আমি ধন্যবাদ দেব, এবং আমি প্রথমেই বলেছি যে এটি ভারতে বা এপার বাংলা ওপার বাংলার মিলিয়ে, মানে আমি যদি ঢাকার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তার মানে হচ্ছে ওপার বাংলায় আমার প্রথম কোনো পডকাস্ট বা ইন্টারভিউ আমি দিলাম, এবং খুব ভালো লেগেছে, প্রাণবন্ত ছিল। আমার মেকি Thank কোশ্চেনও you. ভালো লাগে না, তুমিও সেটা করনি। না, এবং করিনি। এই অনুষ্ঠানের সঙ্গে যারা ছিলেন, আমাদের ক্যামেরা থেকে শুরু করে মেকআপ বা প্রোডাকশন, প্রিয় সবাইকে অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এবং তোমাকেও, তুমি খুব প্রাণবন্ত কোশ্চেন করেছো। আমি অনেক কিছু বলে ফেলি, যে বাদ বাকি তুমি এডিট ফিডিট করে দর্শকদের দেখা। আনফিল্টার যাবে, Okay. চেষ্টা করব আচ্ছা। ওকে। আর সবসময় ভাববে এপার বাংলা ওপার বাংলা, কি সুন্দর না অনুভূতিটা, ভাবলে পরে এসে ভাবি। যারা ভাবে, যারা বোঝে, যেমন আমার এই যে, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, গুজবাম্পস খারাপ হ্যাঁ হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আমার কাছে এপার বাংলা ওপার বাংলা, আমার কাছে বাংলা, ডান হাত বা হাত। থ্যাংক ইউ, এটা অত্যন্ত গর্বের একটা বিষয়। ভীষণ ভীষণ আমার ভীষণ মনের ভীষণ। ভীষণ কাছে। থ্যাংক ইউ। আরেকটা তোমার জন্য আমাদের তরফ থেকে টিম মেম্বার্সদের, দেখো এই গিফটটা টিম মেম্বার্সরা তৈরি ও, করেছে তোমার অনেক জন্য, সুন্দর, শুধু অনেক তোমার সুন্দর। জন্য। সবগুলো রঙই তো বোধহয় ব্যবহার করা হয়েছে। এটা তোমার জীবন যেমন কালারময়, হুম। কালারফুল, দ্য পিক গোজ লাইক দ্যাট। থ্যাংক ইউ। এবং আমি আসামের যারা আমাকে দেখবে, আসামি ভাষাও তো আমরা কথা বলতে পারি নাকি? অসমিয়াটা আমরা পারি না, বাট আমাদের বাংলাদেশের ওদিকটায় সিলেটের কিছু একটা অংশ আসামের সঙ্গে, এবং আমাদের ভাষাগত অনেকটা মিল আছে ওই বাংলার সঙ্গে। এবং আসামের যারা যারা দেখবে তাদেরকে অসম্ভব ধন্যবাদ, এবং আমি কখনো যাইনি আসাম, আমি যাব, এবং ধন্যবাদ। থ্যাংক ইউ।